সত্যি আজ ভয়ঙ্কর কাণ্ড। এক রায়ে একদিনের মধ্যে প্রায় 26,000 শিক্ষক চাকরি হারা হলেন। দুর্নীতিতে যারা যুক্ত তাদের চাকরি গেল, আর যোগ্য যারা তাদেরও চাকরি গেল। চারদিকে কান্নার রোল, হাহাকার, আত্মহত্যার মতো মানসিক অবস্থা। জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। আজকে আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না, সবাই বলবে দেখো চোর এসছে চোর এসছে। কি করবেন কি করবেন না, কি ভবিষ্যৎ, কোন অন্ধকারের মধ্যে এগিয়ে যাচ্ছেন তারা নিজেরাও বুঝতে পারছেন না। সকাল থেকে কান্না কান্না, আর্তনাদ, আরতি, এই সমস্ত কিছু আজকে আমরা সাক্ষী থাকলাম। 26,000 শিক্ষক, তাদের ভবিষ্যৎ, তাদের সন্তান, তাদের চাকরি, তাদের অর্থনীতি, আপামর তাদের সম্মান, সেই সম্মান কি ধূলিসাৎ হয়ে গেল এক রায়ে? কেন এই প্রশ্নটা বারবার ফিরে আসছে? আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমাদের সংবিধানে কি আইন আছে, কি ধারা আছে, যে ধারার বলে বারবার যে প্রশ্নটা আসছে, বারবার চাকরিহারারা যে প্রশ্নটা করছেন কাঁদতে কাঁদতে, চোখের জল ফেলতে ফেলতে, যে কেন আমাদের চাকরি যাবে? যারা যোগ্য বলে দাবি করছেন তারা বলছেন আমার সাথে ওএমআর আছে, আমার সঙ্গে ওএমআর রয়েছে, আমি একেবারে পরীক্ষা দিয়ে আমার কাছে আমার নাম সিবিআইয়ের খাতায় নেই, তাহলে কেন আমার চাকরি গেল? কেন যোগ্য এবং দুর্নীতিতে যুক্ত তাদের সবার চাকরি গেল? এটা আমাদের সংবিধান বলে দিচ্ছে, আমি জানাবো। তবে তার আগে আপনাদের জানাই যে 2016 সালের এসএসসি পরীক্ষা, এসএসসি নিয়োগ, সেই নিয়োগেই আজকে প্রায় 26,000 শিক্ষকের চাকরি গেছে। একমাত্র চাকরি যায়নি সোমা দাসের। সোমা দাস মানবিকতার কারণে, তিনি ক্যান্সার আক্রান্ত, কিন্তু সোমা দাসও ক্ষুব্ধ, সোমা দাসও আজকে দুঃখিত, যন্ত্রণা কাতর, কারণ তার বহু সহকর্মীর, গোটা রাজ্যে তার বহু সহকর্মীর আজকে চাকরি গেছে। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম তখন একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতিমুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটাই বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি। এবার কি হবে? সত্যি 26,000 এই শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী কি হবে? এটাই সব থেকে বড় প্রশ্ন। আমি একটু আপনাদের বলি যে আজকে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে মানবিকতার খাতিরে একমাত্র সোমা দাসের চাকরি থাকবে। সেটা হলো। সোমা দাসের চাকরি ছাড়া অন্যান্যদের চাকরি বাতিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সেটা বহাল থাকলো। এবং দুর্নীতিতে যারা যুক্ত, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তাদেরকে 12% সুদ দিয়ে, 12% সুদ দিয়ে যারা 5 বছর চাকরি করছেন, 6 বছর চাকরি করছেন, 7 বছর চাকরি করছেন, তাদের টাকা অত বছরেরই ফেরত দিতে হবে, এটাও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল। সবটাই হাইকোর্টের নির্দেশই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। কিন্তু স্বস্তি একটাই, কি জানেন? সম্ভবত তাদের কাছে একটাই স্বস্তি, যারা যোগ্য বলে দাবি, আবার বলবো কিছুক্ষণের মধ্যে কেন যোগ্যরাও এর মধ্যে ঢুকে গেলেন। আমাদের দেশে আইন আছে তো, অনেকে বলছেন যে আইন আছে তো, যে 10 জন যদি দোষী হয় 10 জনই শাস্তি পাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। কিন্তু না, আজকে তা হলো না। সংবিধানেরই ধারা মেনে সুপ্রিম কোর্ট এই নির্দেশটা দিল। আজকে কি স্বস্তি হতে পারে তাদের কাছে? স্বস্তি যে তারা সুযোগ পাচ্ছেন যোগ্যরা আরো একবার বসার, এবং 3 মাসের মধ্যে হয়তোবা চাকরি ফিরে পেতে পারেন। তারা পরীক্ষা দেবেন, পরীক্ষায় বসতে পারবেন। তাদের জন্য বয়স ছাড় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, অর্থাৎ যারা 5 বছর 7 বছর ধরে চাকরি করছেন তাদের বয়স বেড়েছে। 40 বছর হয়ে গেলেও, 45 বছর হয়ে গেলেও তারা চাকরির পরীক্ষায় বসতে পারবেন, চাকরির পরীক্ষায় সাফল্য লাভ করবেন। আমরা অন্তত আশা করি, আমি অন্তত তাদের শুভেচ্ছা জানাই। এই গভীর যন্ত্রণার মধ্যে, কষ্টের মধ্যেও একটু আশার আলো যদি আমরা দেখাতে পারি। এবং আরেকটা বিষয় কি,
আরেকটা স্বস্তি কি, এই যে 5 বছর যারা চাকরি করেছেন বা 7 বছর যারা চাকরি করেছেন বা 8 বছর যারা চাকরি করেছেন, আপনারা কিন্তু এই যে অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা, এইটাতেও সুযোগ পাবেন। এই অভিজ্ঞতাটাও কাজে লাগবে আপনাদের। হয়তো এই 3 মাস কি হবে সত্যি আমিও জানি না, আপনিও জানেন না। আগামী দিনে কি সিদ্ধান্ত হবে, আবার আইনি লড়াই হবে কিনা, আবার আপনি মাইনে পাবেন কিনা, আপনার যে হোম লোন সেই হোম লোন দিতে পারবেন কিনা, আপনার যে সন্তান স্কুলে যায় সেই স্কুলের আপনি ফিজ দিতে পারবেন কিনা, সত্যি অনেক কিছু চিন্তা এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে মাথায়। সবটা সত্যি, তবু আমি বলবো যে একটু আশার আলো রাখার জন্য, একেবারে ভেঙে না পড়ার জন্য। কারণ এই লড়াইটা চলছে, এই লড়াইটা হয়তো রাজনীতির লড়াইয়ে নেমে গেছে, দুর্নীতি চরম পরিমাণে হয়েছে। আপনার চাকরি গেছে তার জন্য যারা দুর্নীতি করছে, কোটি 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 টাকা নিয়ে তারা হয়তো বহাল তবিয়তে আছে। কিন্তু আপনার হেরে গেলে তো হবে না, আশার আলো রাখুন না। এবার একটু বুঝিয়ে দিই যে প্রতারণার মাধ্যমে নিয়োগ পাওয়া প্রার্থী, মানে আমি যেটা বলছিলাম, দুর্নীতি করে যারা চাকরি পেয়েছেন তারাই হচ্ছেন টেন্টেড ক্যান্ডিডেটস বলা হয়েছে, তাদের চাকরি বাতিল হবে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা, সুপ্রিম কোর্টের যে নির্দেশের যে কাগজ, সেই কাগজ আমার কাছে রয়েছে, সেইটা একটু বুঝিয়ে দিচ্ছি। তাদের সমস্ত বেতন পারিশ্রমিক ফেরত দিতে হবে। এই নির্দেশে হস্তক্ষেপ করার কোনো কারণ, কোনো যৌক্তিকতা সুপ্রিম কোর্ট পায়নি। এদেরকে টেন্টেড বলা হচ্ছে। এবার দেখুন কেন যোগ্যরাও প্যানেলে আছেন, যোগ্যরা তারাও জানেন তারা যোগ্য, সিবিআইও জানে তারা যোগ্য, সুপ্রিম কোর্টও জানে তারা যোগ্য, কিন্তু কি আছে আমাদের সংবিধানে, 14 এবং 16 অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। সংবিধানের 16 এবং 14 অনুচ্ছেদ লঙ্ঘন করা হয়েছে। টেন্টেড হিসেবে পুরো নিয়োগ প্রক্রিয়াটি অসাংবিধানিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে, কারণ এতে গুরুতর অনিয়ম, অবৈধ নিয়োগ হয়েছিল, যা সংবিধানের 14 এবং 16 অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। ফলে তাদের নিয়োগও বাতিল করা হয়েছে। যেসব প্রার্থী ইতিমধ্যে কর্মরত ছিলেন তাদের বেতন ফেরত দিতে হবে না, তবে তাদের চাকরিও বাতিল করা হবে। 16 এবং 14 এবং 16 এই দুটো অনুচ্ছেদে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই যে প্যানেল, এই প্যানেলে নির্দিষ্টভাবে দুর্নীতি করে চাকরি পেয়েছে এটার যেমন রয়েছে, কিন্তু এই যে যোগ্য আর অযোগ্য বাদবাকি, সেই যোগ্য আর অযোগ্য মধ্যশিক্ষা পর্ষদও নয়, এসএসসিও নয়, মানে পরীক্ষা দিয়েছে, পরীক্ষা বসেছে, কিন্তু তারা পরীক্ষায় সফল না হয়ে চাকরি পেয়েছে, এইটা একটা যোগ্য অযোগ্যের যে তালিকা, সেই তালিকাটা আলাদা করে দিতে পারেনি। সিবিআইও তাই পারেনি, কারণ সমস্ত তথ্য প্রমাণ প্রায় লোপাট করা হয়েছে, এরকমটাই সিবিআই অভিযোগ করেছে, তদন্তে বলেছে, তদন্তে উঠে এসেছে। এই অপরাধের ক্ষেত্রে যে প্যানেল ছিল, সেই প্যানেলে যারা অপরাধ করেছে, অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা যেমন অপরাধী, যারা যোগ্য তারাও অপরাধে সামিল হয়ে গেছে। আর সেই কারণেই প্রায় 26,000 চাকরি বাতিল হয়েছে। সুতরাং 14 এবং 16 এই অনুচ্ছেদ দিয়ে সুপ্রিম কোর্ট বলছে তারা বাধ্য হয়েছে হাইকোর্টের নির্দেশকে বহাল রাখতে। আর রাজনৈতিক লড়াই, এই রাজনৈতিক লড়াই শুরু হয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে। সিপিআইএম, বিজেপি অস্ত্র পাচ্ছে, হাতিয়ার পাচ্ছে, আর এদিকে তৃণমূল আক্রমণ করছে যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে বিজেপি আর সিপিআইএমের। এইটাই হচ্ছে এখন ইস্যু আগামী দিনে। কিন্তু এই কান্না, এই যন্ত্রণা কবে কমবে, কবে থামবে, সেই অপেক্ষাতে আমাদের থাকতেই হবে। চূড়ান্তভাবে আনএক্সপেক্টেড, দোষ না করেও এইভাবে আমাদেরকে শাস্তি পেতে হবে। রাতারাতি আবার পুরো পৃথিবীটা কেড়ে নিল। জানি না, আমার হয়তো সুসাইড করতে হবে। ওটা ফ্যামিলির আমাদের মুখের দিকে তাকিয়ে সংসারটা চলে, বেঁচে থাকাই কঠিন আমাদের।